আমার একটি পরিচিত মহল আছে যারা চিন্তা জগতের বাইরে গিয়ে ভিন্ন মাত্রার চিন্তার মাধ্যমে ত্রিপিটককে অনুধ্যায়ন করেন। তারা প্রায়শই একটি প্রশ্ন করেন, সমগ্র ত্রিপিটকে একটি বিষয়কে বহুভাবে এবং বহুবার কেন বলা হয়েছে। আমিও যেহেতু বৌদ্ধশাস্ত্রের ছাত্র হওয়ার চেষ্টা করছি, আমারও বিষয়টি অনেক বেশি আগ্রহের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে, আলোচনা করতে অনেক ভালো লাগে। আমি যে উত্তরটি প্রায় সময় দিই তা হলো, বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনের মধ্যে আমরা যেটুকু জীবনকে ধর্ম প্রচারার্থে নিবেদিত হিসেবে পাই, সেই সময়টুকু মোটামুটি ৪৫ বছর। এখন বৌদ্ধশাস্ত্রকে আমরা যেভাবে বিভক্ত করি, সুত্ত, বিনয় ও বিধর্ম, এখানে দেখা যায় সুত্ত পিটকের সাথে বিনয় পিটকের অথবা সুত্ত পিটকের সাথে অভিধর্ম পিটকের অনেক সময় সব বিষয় একক মাত্রায় চিন্তা করা যায় না। অর্থাৎ কর্ম এবং কর্মফল, ধরুন কর্ম এবং কর্মফল নিয়ে আলোচনা হচ্ছে, সুত্ত পিটকে যেই মাত্রায় কর্ম এবং কর্মফলের আলোচনা হয়, অভিধম্মে কিন্তু ওই মাত্রায় কিংবা ওই জ্ঞানে আলোচনা হয় না। কারণ বুদ্ধ তাঁর ধর্মকে ব্যক্তির উপযোগী করে প্রচার করেছেন, কোনো সম্প্রদায়ের উপযোগী করে নয়। কিন্তু এজন্য আমরা মহাসুতিপাট্ঠান সূত্রে পাই, জানাতি বিজানাতি প্রজানাতি, জানা, বিশেষভাবে জানা এবং প্রকৃষ্ট রূপে জানা। এখানে ব্যক্তির অনুধাবনের স্তর যেমন ভিন্ন, তেমনি বুদ্ধের মনস্তাত্ত্বিক জগতে ব্যক্তিকে বিচার বিশ্লেষণ করার মাত্রাও কিন্তু ভিন্ন ছিল। সে দৃষ্টিকোণ থেকে দীর্ঘ ৪৫ বছর সময়ে আমরা যেটুকু পাই, বুদ্ধ এক জায়গায় এক ব্যক্তিকে ধর্ম প্রচার করেননি। তিনি যথাকালে তথা ধর্ম প্রচার করেছেন, যথাকালে তথা বাণী কিন্তু দেব মনুষ্যের কল্যাণে প্রচার করেছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে অনেক সময় দেখা যায় চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ কিংবা ৩৭ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মকে তিনি দেব মনুষ্যের কল্যাণে হিতার্থে প্রচার করতে গিয়ে ব্যক্তির রুচি, স্থান, কাল, পাত্রের নিরিখে বিভিন্নভাবে আলোচনা করেছেন। এই বহুমাত্রিকতাকে আমরা অনেক সময় ত্রিপিটকের অসামঞ্জস্যতা হিসেবে বলার চেষ্টা করি। আমার দৃষ্টিতে বিষয়টি ভুল। আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা আমার মধ্যে উৎপন্ন হয়েছিল, বিষয়টি ছিল আসলে জ্যৈষ্ঠ পূর্ণিমা। একটু চাপের কারণে যথাকালে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়নি। বাংলাদেশের প্রেক্ষিতে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, বৌদ্ধ পরিশুদ্ধ বিনয় প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরেও এখনও আমাদের মধ্যে বিনয় নিয়ে সন্দেহ, বিনয় নিয়ে আমাদের মধ্যে বিক্ষিপ্ত মনোভাবের প্রকাশ পায়। ভেবেছি আসলে রাজবন বিহার নিয়ে কোনো কিছু বলবো না কিংবা লিখবো না, কিন্তু বিবেকের তাড়নায় কেমন যেন নিজেকে খাপছাড়া মনে হচ্ছে। কারণ রাজবন বিহারের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটি আমরা সকলেই জানি। আমরা যারা বঙ্গীয় বৌদ্ধ সমাজে আছি, সেটা সমতলে হোক কিংবা পাহাড়ে, আমাদের মধ্যে একটি ধারণা ছিল বাংলাদেশের মধ্যে রাজবন বিহারেই পরিশুদ্ধ বিনয় চর্চার ক্ষেত্রে ভিক্ষু সংঘরা অনেক এগিয়ে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, ভিক্ষুসীমা নিয়ে সেই রাজবন বিহারে যে রাজনীতির সৃষ্টি হয়েছে, সেই রাজনীতি সেই পাহাড় থেকে সমতলেও কিন্তু সমতলকে স্পর্শ করছে।
তো বিষয়টি অনেক স্পর্শকাতর, কারণ যে যুগে বিনয়ের স্খলন ঘটেছিল সে যুগে কিন্তু কোনো ত্রিপিটক ছিল না। পালি কিংবা পরিশুদ্ধ ত্রিপিটক জানা কোনো ভিক্ষুর সংখ্যা অনেক কম ছিল, কিংবা সময় পরিস্থিতি অনেক খারাপ ছিল। কিন্তু আজকে যেই সময়ে দাঁড়িয়ে আমরা বিনয় নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছি, এই সময়ে কিন্তু দেশ বিদেশের সাথে আলোচনা গবেষণা করার অবারিত সুযোগ রয়েছে। তার চেয়ে বড় কথা, যে বিষয়টি নিয়ে আমরা যে মানদণ্ডের ভিত্তিতে আমরা বিনয়ের বিচার বিশ্লেষণ আনব, সেই বিনয় পিটক কিন্তু পূর্ণাঙ্গভাবে অনুদিত হয়েছে। এবং বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সমগ্র ত্রিপিটকের অধিকাংশ খণ্ড কিন্তু আমাদের রাজবন বিহার থেকে অনুদিত হয়েছে, বেশিরভাগ খণ্ড। সেই অনুদিত খণ্ডের মধ্যে বিনয় পিটকেরও কিন্তু পারাজিকা সহ শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ খণ্ড অনুবাদ করেছেন রাজবন বিহারের ভিক্ষু সংঘ। দুর্ভাগ্যের বিষয়, আজকে ওনারাই বিনয় নিয়ে বিতর্কে লিপ্ত। এবং আমি জানি না আসলে এখানে আমার যেহেতু বিনয় সম্পর্কে অগাধ পাণ্ডিত্য নেই, আমি বিচারও করতে পারবো না কে সঠিক কে ভুল। তবে এটা সত্য, যারা পুনঃ উপসম্পদা নিয়েছেন তাদের মধ্যেও কিন্তু ত্রিপিটক এবং পালি ভাষা এই দুটো বিষয়ে অগাধ পাণ্ডিত্য রয়েছে এমন অনেক ভিক্ষু সংঘ আছেন। তারা পবিত্র পিটক খণ্ডের অনেক খণ্ড অনুবাদ করেছেন, এবং যারা পুনঃ উপসম্পদা গ্রহণ করেননি তাদের মধ্যেও অনেক ভিক্ষু সংঘ আছেন যারা পিটক খণ্ড অনুবাদ করেছেন। তো আমার মনে প্রশ্ন, যদি নিজেদের বিনয় পিটক অনুধ্যায়ন করে যে অতীত বর্তমানের নিরিখে সেই সীমার শুদ্ধি কিংবা বিশুদ্ধি কিংবা অশুদ্ধি যদি আমরা বিচারেই করতে না পারি, তাহলে বিনয় পিটক অনুবাদ, এত পালি শিক্ষা, এইসবের আসলে ভিত্তি কোথায়? আমরা কার কাছে যাব? আজকে দেখা যাচ্ছে পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশের বিনয় চর্চায় একটি ধস নেমেছে। আমরা যাদেরকে মানে আদর্শ হিসেবে গ্রহণ করতাম, সেখানেই বিতর্ক সৃষ্টি হয়েছে। ধরতে গেলে আমাদের মনে এখন সেই বিনয় পিটক কতটুকু আমাদের ভিক্ষু সংঘ গবেষণা করার চেষ্টা করছেন, সে বিষয় নিয়েও একটি বিতর্কের সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ যেই অঞ্চলে যে স্থানে বিনয় পিটক অনুবাদ হয়েছে বাংলায়, সেই স্থানেই যদি বিনয় নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়, তাহলে বাকি স্থানে কি হবে, সেই প্রশ্নে আমরা জর্জরিত। আমি আসলে কাউকে ছোট করার অভিপ্রায়ে কিংবা শ্রদ্ধেয় আমাদের সাধনানন্দ মহাস্তবীর মহোদয়ের যে শিষ্য সংঘ রয়েছেন তাদেরকে নিয়ে কটাক্ষ করার জন্য কিছু বলছি না। আমরা যদি দল মত নির্বিশেষে পাহাড় সমতল এসব বিভেদকে ভুলে জ্যৈষ্ঠ পূর্ণিমার যে শিক্ষা, কহল বিবাদ ত্যাগ করা, আসলে বুদ্ধ সাক্ষ্য এবং কলিয়দের যে জল নিয়ে যে সমস্যাটার সুন্দর সমাধান দিয়েছেন, আমি মনে করি আমাদের ভিক্ষু সংঘ যেহেতু তারা সর্বত্যাগী, এই যুগ সন্ধিক্ষণে যদি তারা একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসতে পারেন, তাহলে আমাদের এই বাংলাদেশের ক্ষয়িষ্ণু তেরোবাদী বৌদ্ধ সম্প্রদায়কে টিকিয়ে রাখতে মাইল ফলক হবে। মহান সংঘের কাছে পুনরায় ক্ষমা চেয়ে প্রার্থনা করছি, এটি কেবল পাহাড়ের সমস্যা ভেবে, এটি কেবল বনভিক্ষু সংঘ কিংবা রাজবন বিহারের সমস্যা মনে করে আপনারা চুপ না থেকে, যারা সহৃদয়ান আছেন বৌদ্ধ শাসনকে টিকিয়ে রাখার জন্য আগ্রহী, আপনারা দয়া করে সোচ্চার হয়ে এই সমস্যার দ্রুত সমাধান আনয়নের চেষ্টা করুন। কারণ এই বৈরিতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু ভেঙে যাবে আমাদের পরম শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্তবীর মহোদয়ের শিষ্য সংঘের যে চেইন অফ কমান্ডিংয়ের যে কাঠামো, ভিক্ষু সংঘের যে বিনয়গত জীবন, এটি ভেঙে যাবে। সেই ভাঙন কিন্তু পাহাড় ফেলে সমতলকেও ছুবে, এবং এই ভাঙনের লেশ ধরে কিন্তু আমাদের আবার পতনের জোয়ার শুরু হবে। আমি মহান সংঘের কাছে প্রার্থনা করব, এই আজকের এই
জ্যৈষ্ঠ পূর্ণিমার এই ঘটনাটির পরে সম্ভবত এটি প্রথম জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় যেন আমাদের এই শিক্ষায় গৃহীত হয়, আমরা দ্রুত রাজবন বিহারের যে বিনয়গত সমস্যা এটির সমাধান করে বুদ্ধির প্রকৃত বিনয় শিক্ষাকে দেব মনুষ্যের কল্যাণে প্রচার করব, আত্মহিত এবং পরহিত সম্পাদন করব। সকলের প্রতি পুনরায় ক্ষমা প্রার্থনা করে শুভেচ্ছা জ্ঞাপন করছি। জয়তু বুদ্ধ শাসনম।